আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশে এলো না, ইউনূসের সাথে ফোন আলাপ হলো। কি আলাপ হলো, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। আমরা প্রায় 15 দিন আগে থেকেই শুনছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, বিশেষ করে ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা, বাংলাদেশের আগামী নির্বাচন ইত্যাদি নানা আলাপ আলোচনার জন্য বাংলাদেশে আসছেন। কিন্তু আসছেন করেও আর এলেন না। বিশেষ করে বাংলাদেশের সার্বিক সাংঘর্ষিক যুদ্ধান্দেহী পরিস্থিতির কারণে এলেন না। নয় সে গতকাল 22শে ডিসেম্বর সন্ধ্যা 7:30 নাগাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং একই সাথে তিনি ভারতে বর্তমানে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন সার্জিও গোর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আশা পুনর্ব্যক্ত করেছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, বাংলাদেশ প্রস্তুত হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথামালা সরকারি তরফ থেকে প্রকাশ করা হয়েছে। হঠাৎ করে গতকালকে সার্জিও গোর কেন ইউনূসকে ফোন করলেন? এখানে অনেক কিছু আছে। নির্বাচন, একই সাথে ভারত বাংলাদেশ সম্পর্ক, তিনি ভারতেই বসে আছেন সার্জিও গোর, কিন্তু ভারত এগুলো কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে না। ভারত বাংলাদেশের এই যে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতি, এগুলো নিয়েও আলাপ হয়েছে, কথা হয়েছে এবং স্বাভাবিকভাবে ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে গুরুত্ব দিয়েছেন। মোদ্দা কথা আপনি যদি দেখেন যে এই যে নির্বাচনটা আসন্ন, নির্বাচনটা হতে যাচ্ছে, নির্বাচনটা কিন্তু আসলে হয়ে যাবে। নির্বাচনটা ঠেকিয়ে দেবে কে? আমি বারবারই বলি, নির্বাচন ঠেকিয়ে দেবার মতো দেশে যে একটা চাপ তৈরি করার, সেই চাপ তৈরি করবার মতো কেউ নেই। রাজনৈতিক দলগুলো নির্বাচন করে ফেলবে, আর চাপ তৈরি করতে পারতো একমাত্র আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ এই মুহূর্তে সংগঠন হিসেবে নেই। নির্বাচনটা যদি না হয় তাহলে এই যে যারা সোজা কথা দেশবিরোধী যারা, তাদের মধ্য থেকে নির্বাচন ভণ্ডুল করার পায়তারা হবে বা নির্বাচন বানচাল করার চেষ্টাটা হবে, এবং সেটা হবে দেশের জন্য ভয়ঙ্কর একটা বিশৃঙ্খলা, আর একটা ক্ষতির কারণ হতে পারে। কারণ নির্বাচনটা ভণ্ডুল করবে জামায়াতের নেতৃত্বে যে বলয়টা, সেটা যদি দেখে যে তারা নির্বাচনে পরিস্থিতি খারাপ, ইতিমধ্যে পরিস্থিতি খারাপ তারা বুঝে গেছে। কারণ তারেক রহমান দেশে আসছেন, কেন আসছেন, কিভাবে আসছেন, কোন প্রক্রিয়ায় আসছেন, আমরা এগুলো নিয়ে আলাপ করেছি। নয়াদিল্লির একটা সমর্থন আছে, প্রচ্ছন্ন সমর্থন আছে তারেক রহমানের দেশে আসার বিষয়ে। কারণ গত 1.5 বছর যাবৎ আওয়ামী লীগকে দেখেছে, হ্যাঁ আওয়ামী লীগকে সহযোগিতা করছে, এখনো পর্যন্ত করছে ভারত। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগকে সহযোগিতা করছে। কিন্তু আওয়ামী লীগ যে সংগঠনটা, আমি বারবার বলি, সেই সংগঠনটা আসলে ভেঙে পড়েছে। ভেঙে পড়বার কারণে দেশের এই যে জঙ্গি উত্থান, ভারত ভূমি পর্যন্ত আক্রান্ত হওয়ার আশঙ্কা, এগুলো থেকে আওয়ামী লীগকে দিয়ে এখনই বাঁচবার, গত 1.5 বছর ধরে যখন ভারত দেখেছে বাঁচবার কোনো উপায় নেই, তখন একটা বিকল্প উইন্ডো খুলেছে। সেই উইন্ডো ভারতের সাথে যোগাযোগ করেছে, ভারত সরকারও তাতে সায় দিয়েছে। এই পরিস্থিতিতে তারেক রহমান দেশে আসছেন, নির্বাচন হতে যাচ্ছে, এবং নির্বাচন প্রতিহত করার কথা আওয়ামী লীগের বা 14 দলের, সেটি সম্ভব হচ্ছে না। এবং বিদেশ প্রতিহত করার কথা, বিদেশও যে প্রতিহত করবে, নির্বাচনটা হবে না এমন লক্ষণ এখনো নেই। সেটি মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, যে তারা নির্বাচনটা ঠেকিয়ে দেবে লক্ষণটা কিন্তু নেই। কাজে নির্বাচনটা হয়ে যাবে। আমি বারবারই বলছি, নির্বাচন ভণ্ডুল করতে পারে শুধুমাত্র এই জামাত জঙ্গি গোষ্ঠী। তবে নির্বাচন হয়ে যাবে, সেই নির্বাচিত পার্লামেন্ট কতদিন টিকবে
সেটি খুব বড় ধরনের প্রশ্ন। কারণ এই যে বিএনপি স্পেস পাচ্ছে, ধরুন বিএনপি ক্ষমতায় এলো, কিন্তু বিএনপি যদি ভারতের সাথে প্রতিশ্রুতির এতটুকু ব্যত্যয় করে, দেশ চালাতে পারবে না। আরেকটি কারণে দেশ চালাতে পারবে না, 5 বছর মেয়াদ তো দূরের কথা, 6 মাস মেয়াদও পূরণ করতে পারে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কারণ জামাত বিএনপিকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবে না। আর এদিকে আওয়ামী লীগ এখন সংগঠন নাই, কিন্তু আওয়ামী লীগ বসে থাকবে না। আওয়ামী লীগের বিশাল জনসমর্থন আছে এবং এই জনসমর্থনকে যে কোনো ভাবে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। জামাত বিএনপিকে উত্তপ্ত করবে, জামাত বিরোধী দলে যাবে, বিএনপি যাবে ক্ষমতায়, বিএনপিকে উত্তপ্ত করে 12টা বাজিয়ে দেবে নানাভাবে। এবং বিএনপি এই যে এখন ভারতের সাথে যে প্রতিশ্রুতিবদ্ধ, এই প্রতিশ্রুতি কতটুকু রাখবে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আওয়ামী লীগের উপর দমন পীড়ন অত্যাচার কিংবা নানা রকম এগুলো মাত্রা বাড়িয়ে দিতে পারে, বেড়ে যেতে পারে। কারণ বিএনপির চেন অফ কমান্ড বলতে কিছু নেই। এই চেন অফ কমান্ড যেহেতু নাই, সেহেতু অত্যাচার নির্যাতন বিএনপি ক্ষমতায় এলে আরো বেড়ে যাবে। এই বেড়ে যাওয়ার ফলে গ্যাঞ্জাম মাস্ট, এবং আওয়ামী লীগ ততদিনে মাস্ট সংগঠিত হবে, সেটা যে কোনো প্রক্রিয়ায় হোক। আওয়ামী লীগের সবচেয়ে বড় সাপোর্ট বা সবচেয়ে বড় শক্তির জায়গাটা ভারত। এটা প্রকাশ্যেই বলি যে ভারত আওয়ামী লীগের শক্তির জায়গা। আমি বারবার অসংখ্য ভিডিওতে বলেছি, বারবার এই কথাগুলো শুনতে হয়, তারপরেও বলি যে ভারতের প্রত্যেকটি জনগণ থেকে শুরু করে বিরোধী দল থেকে শুরু করে সরকার সবাই আওয়ামী লীগ করে। এটা মজা করে বলছি, আর এক দেশের জনগণ কেন বাংলাদেশের রাজনৈতিক দল করবে? আওয়ামী লীগ করে বলতে আওয়ামী লীগের প্রতি সমর্থন। এই সমর্থনে আওয়ামী লীগ যত বিপদে থাকুক না কেন, এই সমর্থনে আওয়ামী লীগ ফিরে আসবে। এবং আর একটা খুব শর্ট টাইমের মধ্যে নির্বাচন হবে, সেটা 6 মাস 1 বছরের মধ্যে হতে পারে, কিন্তু এবারের নির্বাচনটা হয়ে যাচ্ছে। কারণ সার্বিকভাবে যেটি লক্ষ্য করা যাচ্ছে, দেশে এই নির্বাচনটা প্রতিহত করার কোনো ব্যবস্থা বা কে করবে এটা আপনি খুঁজে পাবেন না। বিদেশিরা এই নির্বাচনটা প্রতিহত করবে এমন কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। গতকাল সার্জিও গোর মোটামুটি স্বাভাবিক আলাপ সালাপি করেছে যে নির্বাচন না হোক, এসে এইসব কিছু বলেন নেই। তো সেই জায়গা থেকে নির্বাচনও হয়ে যাচ্ছে, শুধুমাত্র যদি জামাত গোষ্ঠী নির্বাচন বয়কট না করে, নির্বাচন ভণ্ডুল না করে। তারা ভণ্ডুল করবে কিন্তু দেশের 12টা বাজানোর জন্য। তারা এই বর্তমান ব্যবস্থাকে আরো দীর্ঘস্থায়ী করে টেনে নিয়ে যাওয়ার জন্য। কারণ এখন জামাত হচ্ছে প্রধান ক্ষমতার অংশীদার, সবচেয়ে বেশি ক্ষমতা এনজয় করছে জামাত। এই ক্ষমতা এনজয়টাকে কিন্তু ভারতও ভালোভাবে দেখছে না, ভারতও ভালোভাবে দেখবে না। এই যে বিশেষ করে সাম্প্রতিক সময়ে উস্কানি, এই উস্কানিটা এই জামাত বলয় থেকে উস্কানিটা হচ্ছে, এগুলো ভালোভাবে দেখছে না এবং বিএনপির জন্য স্বস্তিকর নয়। এই জন্য নির্বাচনটা যে কোনো ভাবে ভারত চাইছে, বিএনপি চাইছে নির্বাচন হয়ে যাক। এখন নির্বাচন মাস্ট হয়ে যাবে। সবকিছু মিলে আমরা আরো বেশ কিছু সময় একটা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে থাকবো। তবে আগামী 24 ঘন্টা, 24 থেকে 48 ঘন্টা খুব ইম্পর্টেন্ট তারেক রহমান দেশে আসা পর্যন্ত। তারেক রহমান যদি দেশে আসতে পারেন, আজকে 23 তারিখ, কালকে 24, আগামীকাল সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দেবেন। যদি তিনি দেশে আসতে পারেন তাহলে মনে করতে হবে যে নির্বাচনটা হয়ে যাচ্ছে। এখন আমরা সবকিছু দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি। তিনি বলেছেন যে ওই চরমপন্থী গোষ্ঠীর উত্থানের ফলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, তারই ধারাবাহিকতায় এমন ঘটনা ঘটতে পেরেছে। এবং শেখ হাসিনা গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এক ধরনের হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, হস্টাইলিটি ম্যানুফ্যাকচার করা হচ্ছে। হিংসা, বিদ্বেষ, ক্ষোভ এক রকমের মনে হচ্ছে যে একটা কারখানায় তৈরি হচ্ছে, মানে প্রস্তুত করা হচ্ছে।
বাংলাদেশে তরুণ নেতা ওসমান হাদি গুলিবিদ্ধ হবার পরপরই উপদেষ্টাদের কেউ কেউ থেকে শুরু করে প্রধান উপদেষ্টা পর্যন্ত আওয়ামী লীগের দিকে অভিযোগের তীর নিবদ্ধ করলেও আওয়ামী লীগের তরফে এখন পর্যন্ত জানা যাচ্ছিল না যে ওসমান হাদির এই আততায়ীর গুলিতে নিহত হওয়া, যা কিনা সারা বাংলাদেশ জুড়ে এমন আলোড়নের সৃষ্টি করলো, প্রতিবাদ বিক্ষোভের সৃষ্টি করলো, লাখো লোকের সমাবেশ ঘটালো, তার জানা যায়। এবং এরপর রাতভর যে ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো দুই পত্রিকা অফিস এবং কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের ওপর, সেগুলো নিয়ে সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে খবর হলেও আওয়ামী লীগ যাদের দিকে আগ্রহ আছে, সন্দেহের চোখ আছে, তারা কি ভাবছে এই ঘটনা নিয়ে তা এখন পর্যন্ত জানা যাচ্ছিল না। তবে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি বলেছেন যে এই যে দুঃখজনক মৃত্যুর ঘটনা, সেটা ইউনূস সরকারের আমলে কি ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, মানে ললেসনেসের একটা উপযুক্ত প্রমাণ, মানে আইন কিভাবে ভেঙে পড়েছে, আইন বলে যে কিছু নেই তারই শুধুমাত্র একটি প্রমাণ নয়, এই দুঃখজনক হত্যাকাণ্ড, ট্র্যাজিক কিলিং ঘটতে পেরেছে সেই সেম অ্যাক্টরদের দ্বারা, সেই একই ব্যক্তিদের দ্বারা যারা ভয়াবহ বিশৃঙ্খলা ঘটিয়েছিল 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময়, এবং যাদের ভয়াবহ সহিংসতা বিশৃঙ্খলার মুখে 2024-এর আগস্টে শেখ হাসিনা বলছেন তাকে এবং তার পরিবারকে নিরাপত্তার কথা মাথায় রেখে চলে আসতে হয়েছিল ভারতে এবং তার দলকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছিল। ফার্স্ট পোস্টকে দেওয়া এই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দ্য ট্র্যাজিক কিলিং রিফ্লেক্টস দ্য ললেসনেস দ্যাট আপরুটেড মাই গভর্নমেন্ট, যেই বিশৃঙ্খলা আমার সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল এবং যা কিনা ইউনূসের সময়ে আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে, এই দুঃখজনক মৃত্যু তারই এক রকমের প্রতিফলন। শেখ হাসিনা বলেছেন যে ভায়োলেন্স হ্যাজ বিকাম দ্য নর্ম, মানে এক রকমের সহিংসতা বাংলাদেশের এক রকমের নর্ম, নিয়ম নীতিতে পরিণত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, যে সরকার হয় অস্বীকার করে এই সহিংসতার বিষয়টি, না হলে তার সে অক্ষম, পাওয়ারলেস, সে তার কোনো ক্ষমতা নাই এ ধরনের সহিংসতা বন্ধ করার। শেখ হাসিনা বলছেন এই ধরনের ঘটনা পুরো বাংলাদেশকে ভেতর থেকে ডিস্ট্যাবিলাইজ, অস্থিতিশীল করে তুলছে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে আমাদের প্রতিবেশী দেশগুলোর সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করছে, যারা এক রকমের উদ্বেগ নিয়ে, উৎকণ্ঠা নিয়ে বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন। শেখ হাসিনা সেই সাক্ষাৎকারে বলে যে কথা আমি সব সময় বলে এসেছি, যে যারা এই ঘটনা ঘটিয়েছে, মানে হাদির হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই দুঃখজনক হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই একই অ্যাক্টররা তার সরকারকেও নামিয়েছে। এবং ফার্স্ট পোস্টের সঙ্গে এই যে নভেম্বর মাসেই দেওয়া একটা পূর্ণাঙ্গ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন যে তার সরকার পদচ্যুত হয়, ক্ষমতাচ্যুত হয় চরমপন্থী গোষ্ঠীগুলোর আন্দোলন এবং সহিংসতার মুখে। এবং শেখ হাসিনা তখন বলেছেন যে একদিকে তিনি যেমন ওই সাক্ষাৎকারে তাকে প্রশ্নের মানে করা হয়েছিল যে তিনি কি রিজাইন করেছিলেন, পদত্যাগ করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে তিনি কোনো পদত্যাগপত্র সই করেন নাই, লেখেন নাই কিংবা জমা দেন নাই, কিন্তু দেশ ছেড়ে আসাটা এক রকমের তার জন্য একটা হয় এক্সট্রিমিস্ট ফোর্স, চরমপন্থী গোষ্ঠীগুলোর ডিমান্ডের মুখে, যে দাবি সে দাবির মুখে তাকে আত্মসমর্পণ করতে হতো, অথবা যে কোনো ধরনের তাৎক্ষণিক ক্ষতি সামাল দিতে এবং আরো জনগণকে আরো রক্তপাত থেকে বাঁচাতে তার দেশ ছাড়তে হতো। সেই অবস্থায় তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে
পুরো ঘটনা প্রবাহকে শুধুমাত্র কিন্তু ফার্স্ট পোস্টের সঙ্গে সাক্ষাৎকারে নয়, নভেম্বরে যখন শেখ হাসিনা একের পর এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে থাকলেন, প্রতিবারই তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে তিনি মনে করেন না যে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনটি শুধুই একটা গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান হিসেবে দেখলে সেটা ঠিক হবে। ওই অভ্যুত্থানের মধ্যে অনেক পক্ষ উদ্দেশ্য নিয়ে সুনির্দিষ্টভাবে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে জড়ো হয়েছিল, অনেক রাজনৈতিক পক্ষ, এবং তারা যে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করেছিল, সেই ব্যাপক বিশৃঙ্খলা ঠেকাতে, সাধারণ মানুষের জানমাল রক্ষায়, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যে ধরনের ব্যবস্থা নিচ্ছিল, তাৎক্ষণিকভাবে সেগুলোতে কিছু ভুল হয়ে থাকতে পারে। কিন্তু শেখ হাসিনা বারবার মনে করাচ্ছিলেন যে মনে রাখতে হবে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উদ্দেশ্যমূলকভাবে ভেঙে পড়ানো হয়েছিল, মানে একেবারে ভেঙে দেওয়া হয়েছিল। তিনি বলছিলেন যে ছাত্ররা তো একটা যুক্তিসঙ্গত দাবি যুক্তি নিয়ে তাদের আন্দোলন শুরু করেছিল, কিন্তু 2024-এর জুলাই আগস্টের আন্দোলনটা যে আর সেই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে আটকে থাকেনি, বরং ব্যাপক রকমের রক্তপাত, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ওপর হামলা, সহিংসতা, হত্যা এসবের মধ্যে চলে গিয়েছিল। সেই বিষয়টি মাথায় রেখে কারা ও ধরনের ঘটনা ঘটিয়েছিল সেটা বিবেচনা করে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনকে বিবেচনা করতে হবে। ফার্স্ট পোস্টের সঙ্গে এর আগের বার দেওয়া সাক্ষাৎকারে ফার্স্ট পোস্ট সরাসরি তাকে তখন প্রশ্ন করেছিল যে উড ইউ কল অগাস্ট 2024 আ কু অর আ পপুলার আপরাইজিং ইউ মিসরেড, মানে আপনি বুঝতে ভুল করেছিলেন, এমন একটা গণ অভ্যুত্থান ছিল কিনা। তখন শেখ হাসিনা উত্তর দিয়েছিলেন যে একেবারে প্রকৃতপক্ষে অর্থনৈতিক এবং সামাজিক যেসব ক্ষোভ ছিল তার মধ্য থেকেই ওই ছাত্র আন্দোলনটি শুরু হয়েছিল, কিন্তু সেটা হাইজ্যাক্ট হয়ে যায় এক্সট্রিমিস্ট ফ্যাকশনস দ্বারা, চরমপন্থী গোষ্ঠীগুলোর দ্বারা, যারা কিনা বাংলাদেশের সকল ডেমোক্রেটিক ফাউন্ডেশন, বাংলাদেশের গণতন্ত্রের সকল ভিত্তি, সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে একেবারে ছত্রভঙ্গ করে দিতে চায়, ভেঙে চুরে ছারখার করে দিতে চায়। শেখ হাসিনা ডিসম্যান্টেল শব্দটা ব্যবহার করেছিলেন, ডিসম্যান্টেল করে দিতে চায়। সেরকম একটা চরমপন্থী গোষ্ঠীগুলো এসে তখন ছাত্রদের ওই আন্দোলনকে দখলে নিয়ে নেয়। শেখ হাসিনা বলেন দ্য এক্সপ্লোশন অফ ভায়োলেন্স, যে ধরনের ভয়াবহ সহিংসতার স্ফুরণ ঘটেছিল 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময়, যেভাবে এর পরপরই ইউনূস সরকার ক্ষমতায় এসে বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করলো, এবং যেভাবে একটা গোষ্ঠীকে খুশি করতে ইউনূস সরকার তার ক্ষমতা কুক্ষিগত করতে ওই একটা বিশেষ গোষ্ঠীকে খুশি রাখতে সরকার পরিচালনা করে যাচ্ছে, তাতে বুঝতে অসুবিধা হয় না যে এই পুরো ঘটনাটা একটা পূর্ব পরিকল্পিত অভ্যুত্থানের মতো ছিল, যে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বা যে অভ্যুত্থানটি বাস্তবায়ন করেছে চরমপন্থী গোষ্ঠীগুলো। কাজেই শেখ হাসিনা বারবারই সংবাদ মাধ্যমগুলোকে বলেছিলেন যে ইফ ইট ওয়ার জেনুইনলি আ পপুলার মুভমেন্ট, তাহলে কি কারণে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে ওই আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছে মানে ইউনূস সরকার আপত্তি করবে। শেখ হাসিনা সে সূত্র ধরে এই ফার্স্ট পোস্টকে ওসমান হাদির ওপর আততায়ীদের গুলিতে ওসমান হাদি নিহত হওয়ার যে ঘটনা, সেই ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সেই একই কথা বলেছেন। তিনি বলেছেন যে ওই চরমপন্থী গোষ্ঠীর উত্থানের ফলেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, তারই ধারাবাহিকতায় এমন ঘটনা ঘটতে পেরেছে। এবং শেখ হাসিনা গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এক ধরনের হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, হস্টাইলিটি
ম্যানুফ্যাকচার করা হচ্ছে, হিংসা বিদ্বেষ ক্ষোভ এক রকমের মনে হচ্ছে যে একটা কারখানায় তৈরি হচ্ছে, মানে প্রস্তুত করা হচ্ছে। এক্সট্রিমিস্টরা, চরমপন্থীরা যে ধরনের হিংসা বিদ্বেষ ক্ষোভ ম্যানুফ্যাকচার করছে, তৈরি করছে, যারা কিনা ইউনূস সরকারের সময় অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে, তারা সেই ক্ষোভ বিদ্বেষ ঘৃণার ওপরে ভর করে এই যে হাদির ঘটনার পরপর যে প্রতিক্রিয়া দেখিয়েছে, হাদির মৃত্যুর পরপর তারা যে ভারতীয় এম্বাসির দিকে মার্চ নিয়ে ছুটে গেছে, কিংবা মিডিয়া অফিস সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালিয়েছে, কিংবা তারা যে দীপুচন্দ্র দাসের মতো, মানে ওই ঘটনার যেদিন ঘটছে, মানে চারদিকে বাংলাদেশ বিক্ষুব্ধ ওসমান হাদির মৃত্যুর ঘটনায়, সে সময়েই যে একজন গার্মেন্টস শ্রমিক যিনি একজন সংখ্যালঘু সদস্য, তাকে হত্যা করা হলো, যেটা মানে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা হলো, যে ঘটনাটা ভারতীয় সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে নজরে এসেছে, আলোচিত হচ্ছে, হিন্দু সংখ্যালঘুদের ওপর ইউনূস সরকারের আমলে নির্যাতনের একটা নমুনা হিসেবে শেখ হাসিনা বলছেন যে এই প্রত্যেকটা ঘটনা আসলে ঘটতে পেরেছে কারণ একটা হিংসা বিদ্বেষ ক্ষোভ বাংলাদেশে এই চরমপন্থী গোষ্ঠীগুলো দানা বেঁধে উঠতে সাহায্য করছে, তারা এগুলো উস্কে দিচ্ছে। এবং শেখ হাসিনা বলছেন যে সেই হিংসা বিদ্বেষ ক্ষোভই তাকে এবং তার পরিবারকে দেশ ছেড়ে জীবন রক্ষার্থে ভারতে চলে আসতে বাধ্য করেছে। শেখ হাসিনা তার সাক্ষাৎকারগুলোতে যে কথাগুলো বলে আসছিলেন 2024-এর জুলাই আগস্টের ঘটনা ব্যাখ্যায়, ওসমান হাদির মৃত্যুর পর যা ঘটেছে, কিংবা ওসমান হাদি কেন নিহত হলেন সে প্রশ্নের উত্তরে যখন তিনি প্রথম কোনো সংবাদ মাধ্যমের সাথে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, তিনি আবারও আঙুল তুলেছেন সেই গোষ্ঠীটির দিকেই যারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছে এবং যারা সারা বাংলাদেশে এক ধরনের হিংসা বিদ্বেষ ক্ষোভের রাজত্ব কায়েম করতে চাইছে। শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারটিতে, সম্ভবত এটি একটি পূর্ণাঙ্গ সাক্ষাৎকার নয়, ফার্স্ট পোস্টের প্রতিবেদনে সাক্ষাৎকারটির কথা যেভাবে উদ্ধৃত হয়েছে, কিংবা ফার্স্ট পোস্টের ওয়েবসাইটে কিংবা ফেসবুক পেজে যেভাবে শেখ হাসিনার উদ্ধৃতিগুলো ব্যবহৃত হয়েছে, তাতে ধারণা করা যায় যে শেখ হাসিনার সঙ্গে ইমেইল যোগাযোগে ফার্স্ট পোস্ট তার কাছে আসলে বাংলাদেশের এই আলোড়ন তোলা হত্যাকাণ্ড এবং তারপর যে ভয়াবহ প্রতিক্রিয়া, সেসব বিষয়ে শেখ হাসিনার মুখ থেকে তার প্রতিক্রিয়া, তার মন্তব্য শুনতে চেয়েছিলেন। শেখ হাসিনা বলছেন ইন্ডিয়া সিজ দ্য ক্যাওস, মানে ইন্ডিয়া এই ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতি ভারত দেখে, ভারত সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার দিকে দেখে এবং ভারত লক্ষ্য করে যে ভারত বাংলাদেশ মিলে, উনি ব্যবহার করছেন এভরিথিং উই বিল্ড টুগেদার, যে যা যা গড়ে তোলা হয়েছিল তার সবকিছু কিভাবে ভেঙে পড়ছে। মানে ভারত বাংলাদেশ সম্পর্কটা তো তলানিতে গিয়ে ঠেকেছে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে। আরেক দফা ভারতের প্রতি, মানে ভারত বাংলাদেশ সম্পর্কের যে অবনতি, সেটা আরেক দফা অত্যন্ত দ্রুততার দিকে, একরকম মনে হচ্ছে সম্পর্ক শেষ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বলছেন যে যখন কোনো একটা দেশ একটা সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতিও বজায় রাখতে পারে না, মানে বেসিক অর্ডারটুকু মেইনটেইন করতে পারে না, তখন সে দেশের আসলে আর আন্তর্জাতিক সভায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কোনো বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি থাকে না। শেখ হাসিনা বলছেন ইউনূস সরকারের আমলে সেটাই বাংলাদেশের বাস্তবতা হয়ে উঠেছে।